অনেক দ্বিমত আছে, কিন্তু শহীদ জিয়া প্রশ্নে আমাদের কোনো দ্বিমতের জায়গা নাই। নীতি এবং আদর্শ মানে মৌলিক যে বিষয়গুলো, তো এই হিস্টোরিক অপরচুনিটিটা বাংলাদেশকে যদি কাজে লাগাতে হয়, এটার জন্য কিন্তু আপনাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে, ডকুমেন্টেশন তৈরি করতে হবে, ব্যাকডোর ডিপ্লোমেসি আছে, প্রত্যেকটা দেশের দরজায় দরজায় তো আপনাকে বিষয়টা রেজ করতে হবে। তখন না আপনি এটাকে একটা ভলিউম তৈরি করতে পারবেন জাতিসংঘের কনফারেন্সের সময়। সেই প্রস্তুতিটা আমরা চাই সরকার এখন থেকে নেক, এবং আমাদেরকে আশ্বস্ত করতে হবে। থার্ড যেটা ইমিডিয়েটলি করা দরকার সেটা হচ্ছে কূটনীতিকদেরকে ব্রিফ করেন। সারা বাংলাদেশে যত কূটনীতিক সম্প্রদায় আছেন, বিভিন্ন ফোরামের সদস্যরা আছেন, তাদেরকে ডেকে ব্রিফ করেন, এবং আপনি পরিদর্শনে নিয়ে যান জিরো পয়েন্টগুলোতে। শত শত মানুষকে যে জিরো পয়েন্টে মাঝরেখা বরাবর 150 গজের ভিতর রেখে দিয়েছে, অমানবিক জীবনযাপন করছে, এগুলো ফিজিক্যালি দেখান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে যে মানবাধিকার সংগঠনগুলো আছে তাদেরকে ইনভাইট করে দেখতে নিয়ে যান যে দেখেন আন্তর্জাতিক আইন, কনভেনশন, মানবাধিকারের যত দলিল আছে যেগুলো ভারতও স্বাক্ষর করেছে, সেগুলো তারা কিভাবে ব্রিচ করতেছে। আমরা এই প্রোটোকলগুলো দেখতে চাই যে সরকার অ্যাকশন নিচ্ছে একটার পর একটা। আপনি সেখানে কনভারসেশন ওপেন করছেন না, আপনি কি করছেন আমরা আমাদের কাছে পরিষ্কার না। শুধুমাত্র মানে সুনির্দিষ্ট কর্মসূচি, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আগানো দরকার। সরকার মানে তো তাই, এবং এটা এমন একটা বিষয় যেখানে সর্বদলীয় ঐক্যমত্য হতে হবে। ওইটা হেলাল ভাইয়ের সাথে আমার দ্বিমতের কোনো জায়গা সুযোগ নেই। একটা জায়গার প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনে এনসিপি এবং জামাতের দুই চিফকে নিয়ে পার্সোনালি বসেন, যে আপনি যদি মনে করেন যে এটা সিকিউরিটি ইস্যু, আমি সবকিছু সংসদে বলতে পারছি না, পার্সোনালি ব্রিফ করেন। ব্রিফ করে আপনি একটা রোড ম্যাপ দেন যে সরকার এইভাবে চিন্তা করছে, আপনাদের মতামত কি। আসেন আমরা একটা কনসেনসাস বিল্ডিং এর মধ্য দিয়ে একটা কমন প্রোটোকল তৈরি করি। 3 লিডার এসে পার্লামেন্টে স্টেটমেন্ট দেবে যে আমরা একটা কোর্স অফ অ্যাকশনে একমত হয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী সেটা নেতৃত্ব দেবেন, এবং আমাদের পূর্ণ সমর্থন আছে। শেষ। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা আসলে জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি শুরুতে, যে এটা কি আসলে পরিবর্তন হবে? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা শুনলাম, ভারতের তরফ থেকে বলা হলো যে এটা অনির্বাচিত সরকার, নির্বাচিত সরকার এলে আমরা তাদের সাথে রিলেশন বিল্ড আপ করবো এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনবো তাদের ভাষায়। তো আমরা দেখলাম জয়শঙ্কর ভিজিট করলেন, পররাষ্ট্রমন্ত্রী আসলেন বেগম খালেদা জিয়ার দাফন অনুষ্ঠানে, এবং মিস্ত্রি আসলেন, পররাষ্ট্র সচিব। পরবর্তীতে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা দেখলাম যে ভারতীয় স্পিকার আসলেন। নানা বিষয়ে হলো, কিন্তু এখন এই যে 4 মাস বয়সী সরকার আছে ক্ষমতায়, আসলে কি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য কোনো পথ খোঁজা হচ্ছে? সম্পর্ক আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত দেখছি যে ভারত বাংলাদেশ সম্পর্ক, আমি বক্তৃতার প্রথমে বলেছিলাম যে জন্ম থেকে জলছির মতো, যে এই সম্পর্ক এই ভালো হয়, এই খারাপ হয়। শুধুমাত্র শেখ হাসিনার 17 বছরে আমরা সার্ভিয়েন্ট একটা নীতি নিয়ে সেইখানে মনে করেন, তারপরেও কিন্তু আমাদের অনেক সীমান্তে হত্যা হয়েছে, আমাদের তিতাস নদী বন্ধ করে দিয়ে ওদের গাড়ি চালাতে হয়েছে, আমাদের সীমান্ত করিডোর ব্যবহার করেছে, ট্যাক্স দেয়নি। তার মানে সাবসার্ভিয়েন্ট হয়েও কিন্তু আপনি সমস্যার সমাধান হয়নি। এখন আমি আমার পার্টির যে স্ট্যান্ড, আমি আজকে সংসদে যেটা দেখলাম যে সীমান্তে অবৈধ পুশিন, এটাও বলছে সীমান্তে আপনার সার্বভৌমত্বের কোশ্চেনে আমরা কোনো আপোষ করব না, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আজকে। এখন আমি যেটা মনে করি যে আমাদেরকে ইকোনমিক্যালি যদি আমরা শক্তিশালী না হই, মিলিটারি শক্তিশালী হতে হবে। জ্ঞান এবং বিজ্ঞানে ভারত থেকে তো আপনার প্রচুর পণ্য এখনো আমদানি হয়, এমন পেঁয়াজের বিষয়টা দেখেন, যে ওই সময় দেখলাম যে পেঁয়াজ, ভারতীয় পেঁয়াজ ছাড়া আমাদের দেশে পেঁয়াজের দাম 200-300 টাকা করে উঠছে। এখন তো আমরা পেঁয়াজ আনি না, 15 টাকা 20 টাকা করে খাচ্ছি না। তার মানে কি, যে আমরা যদি আমাদের আভ্যন্তরীণ ইকোনমিটাকে সাস্টেইন করতে পারি, যাই হোক সে 150-200 যুক্ত আর নেই। ভারতের সেই পেঁয়াজ জিম্মি করা হয়েছিল কোনো সময়, আমরা দেখেছি যে জিম্মি করা হয়েছে। আমরা যদি আভ্যন্তরীণ ইকোনমিক্সটাকে ভাইব্রেন্ট করতে পারি, আমাদের যদি মিলিটারিলি আরো ডিপেন্ডেন্সি কিংবা ট্রেডটাকে কমায়, ট্রেড গ্যাপটাকে কমায় আনতে পারি তাদের উপর, আমদানিটা কমায় আনতে পারি। আমি যে
উখিয়া টেকনাফে এনডিসি ট্রেনিং এর সময় পরিদর্শনে গেছিলাম। সেখানে এরিয়া কমান্ডার আমি দেখলাম বলছে যে আজকে সংসদে খুদুর রহমান বলছে যে 12 লাখ মতো রোহিঙ্গা আছে। জি, এটা অফিসিয়াল রেকর্ড, কিন্তু আমার ধারণা ওখানে আরো বেশি রোহিঙ্গা আছে স্থানীয় জনগণের মতে। জি, স্থানীয় জনগণের মতে বাঙালি সেখানে 4 লক্ষ, এবং আরো তারা মাইগ্রেট করে এদিকে চলে এই সমতলে চলে আসছে, মানে ওই এলাকাটা এখন রোহিঙ্গাদের এলাকা হচ্ছে। তাই আমি প্রশ্ন করেছিলাম যে এই সমস্ত লোকদেরকে যারা আমাদের দেশে আসছে রোহিঙ্গারা, এদেরকে ওয়েলফেয়ারের কথা বলছেন আপনারা, এদের এডুকেশনের কথা বলছেন, এদের বাসান্তরে বাড়ি যেতে হবে তাই থাকার কথা বলছেন। এই দেশটাকে তো মানব ভাগাড়ে পরিণত করা হচ্ছে। আমি বললাম যে সীমা আসাম থেকে লোক আসছে, আপনার এখান থেকে লোক আসছে, এটা মানে হিউম্যান ডাস্টবিন নাকি বলা হয়, সেই মানব ভাগাড়ে পরিণত করতে চাচ্ছেন। এদেরকে পাঠানোর কি ব্যবস্থা হবে? যখন আসছে তখন যদি আমরা ডিসপ্লেসটা করতে পারতাম, তা বললো যে 78 সালে একবার ডিসপ্লেসড হয়েছে, 92-তে ডিসপ্লেসমেন্ট ঠেকিয়ে দেওয়া হয়েছে। 78-এ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো আপনার নেওইন সরকারকে থ্রেট করেছিল ডিরেক্ট, এবং 92-তে বেগম খালেদা জিয়ার সরকার তার বিমান বাহিনীতে থ্রেট করেছিল, এবং নৌবাহিনী, আমাদের তখন নৌশক্তি অনেক বার্মার চেয়ে বেশি ছিল। তাই বললাম যে এরা যখন আসলে এখানে আমি ডিসপ্লেস করবো, এদের ওয়েলফেয়ারের জন্য আমার কথা বলে চিন্তা করি। তো বলছে যে বার্মার সাথে আমাদের যে মিলিটারিলি যে ব্যালেন্স তা অনেক নিচে, আমরা টিল্টেড ডাউন, এখন আমরা নিচে রয়ে গেছি বার্মার থেকে। আগে আমাদের নৌশক্তি বার্মারও উপরে ছিল, বিমান শক্তিও ছিল, এখন আমাদের সেই অবস্থাও নেই। তো আমি বলছি যে মিলিটারিলি যে অ্যাবিলিটি অর্জন করা, ইকোনমিক অ্যাবিলিটি অর্জন করা, আভ্যন্তরীণ অর্থনীতিকে চাঙ্গা করে আমাদের, এবং এর সাথে জ্ঞান বিজ্ঞান। ইরানের অবস্থা আজকে দেখেন, ইরান আমেরিকার মতো শক্তির সাথে আপনি যে ট্রিটি করতে সম্মত হলো, শুধু তারা যে রেজিলিয়েন্সটা দেখিয়েছে ইরান, এটা তো আনপ্রেসিডেন্টেড, এটা থেকে তো ওয়ার্ল্ডের শিক্ষা নেওয়ার মতো বাংলাদেশের বিষয়। তারা কিন্তু ইরান কিন্তু জ্ঞান বিজ্ঞানে এত উন্নত যে তাদের পদার্থবিদ, তাদের পরমাণুবিদদের মাটির নিচে রেখে তারপরে গবেষণা করতে হয়েছে। সেখানেও আপনার মোসাদের এজেন্ট ঢুকে গেছে, মোসাদ বইটা পড়লে দেখবেন। তো বাংলাদেশকে ইকোনমিক্যালি ভাইব্রেন্ট হতে হবে, মিলিটারিলি ভাইব্রেন্ট হতে হবে, এবং আমাদের জ্ঞান বিজ্ঞানেও ভাইব্রেন্ট হতে হবে। এর সাথে যে ফুয়াদ ভাই যেটা বলছে যে ইন্টারন্যাশনাল এক্সপোজার, যেমন আমরা ইউএনজিতে মানে ন্যাশনাল অ্যাসেম্বলিতে এবার আমরা মেম্বার হয়েছি, মানে প্রেসিডেন্ট হয়েছি, একটা অধিবেশন সভাপতিত্ব করব, এটা আমাদের বাংলাদেশের একটা গ্রেট এক্সপোজার। এবং এই ঘটনাগুলো আন্তর্জাতিক কূটনীতিতে কাজে লাগানো, কথা বলা। সবচেয়ে বড় জিনিসটা হলো যে আমাদের এখানে সার্কটাকে কাজে লাগানো, সার্ক ফর্মেশন করে এটাকে কাজে লাগানো। তো ভারত বাংলাদেশ সম্পর্ক, এইটা যদি আপনি বাংলাদেশের বর্তমান যে ফরেন পলিসি আছে, এটা যদি আপনি স্টিক থাকেন যে বাংলাদেশ ফার্স্ট, স্বার্থটা আগে দেখবো, যেমন বলছি যে সীমান্তে আপনার সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপোষ করব না। আমাদের একজন জওয়ান বলছে যে আমার কাছেও কিন্তু অস্ত্র আছে, তাই না? কিন্তু এই কথা বলে তো আপনি যুদ্ধ লাগিয়ে দিতে পারবেন না, এটা তো ঠিক না। এটা তো আমি যদি বলছি ডিপ্লোম্যাটিক যে রিলেশনস গুলো আমাদের আছে, ব্যালেন্সিং ডিপ্লোম্যাসি, আপনার ইকোনমিক ডিপ্লোম্যাসি, আপনার ওয়ার্কিং রিলেশনস, এগুলো সব দিয়ে আমাদের কাজগুলো করতে হবে। আপনি এত বৈরিতা যদি আমরা আমাদের অবস্থান যদি ঠিক রাখি, তাহলেও ভারত সেটা মনে করবে যে। আর ফুয়াদ ভাই যেটা বলছে যে সরকার দৃশ্যমান কিছু দেখেনি, ফুয়াদ ভাইয়ের সাথে আমি এই ব্যারিস্টার ফুয়াদের সাথে আমার দীর্ঘদিন আমি টকশো করছি। আমি আজকে চিন্তা করছিলাম তার সাথে আমি কথাই বলবো যে ফুটবলের যারা মিডফিল্ডে খেলে বুঝছেন, একজন থাকে ডিফেন্সিভ মিডফিল্ডার, একজন থাকে অ্যাটাকিং মিডফিল্ডার। এরা কিন্তু খুব সাংঘাতিক প্লেয়ার হয়। তো অ্যাটাকিং মিডফিল্ডে সে নিয়ন্ত্রণ করছে কিন্তু অ্যাটাক করছে। তিনি কিন্তু বলছেন যে সরকারের এ পর্যন্ত তাতে তিনি সন্তুষ্ট, কিন্তু আরো, এবং তারও একটা আপনার প্ল্যান দিয়েছে, এটা খুবই ভালো। এবং বিরোধী দলগুলো এবং বিরোধী রাজনৈতিক দলগুলো তাদেরকেও এই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। আই স্যালুট, আই কংগ্রাচুলেট, বাট আমি দেখি এই টকশো গুলোতে বিভিন্ন আলোচনা, ইভেন সংসদে সরকার ব্যর্থ।
ভাই এই জায়গাটা না, আপনাদের চাঙ্গা রাখার জন্য এটা করা হয়, আপনারা তো কথা না বললে ওয়ার্ডটা কি বলছেন? না, Fail. তাহলে তো আপনাদের গায়ে যদি ওয়ার্ডটা না কি লাগে। বলছেন যে ফেল, ফেল, পরীক্ষা চলছে, জি। রেজাল্ট তো আসেনি, আপনি ফেল আগে থেকে বলে দিচ্ছেন। আপনাদেরকে আমরা তো- সতর্ক রাখার জন্য না, গুড উইশেস শুনুন, থেকে বলা আমরা তো হয়। উই আর ডুইং জি। আওয়ার বেস্ট। আপনি ভারত আমি- জি। পৃথিবীর মনে করেন চতুর্থ পঞ্চম শক্তির মধ্যে শক্তি না, পপুলেশনের দিক থেকে 1 নম্বর হয়ে এক গেছে নম্বর এখন। population। এখন চীনকে ছাড়িয়ে এবং গেছে ইকোনমিক্যালি সর্বশেষ এবং তিনবারই। মিলিটারিলি কিন্তু 4th বা 5th হবে। আপনার দীর্ঘদিনের এবং এই প্রতিবেশী রাষ্ট্র আমেরিকা, মেক্সিকো, কানাডা, এই সীমান্তেও কিন্তু মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে, তাই না? কিন্তু এই লেভেলে না, এই সংখ্যায় না, এই আপনার- ইয়েতে আপনি না। যদি ইচ্ছে যান, এটা সৌদি আরব ইয়েমেন সীমান্তে যান, যদি গাজা আর পশ্চিম সীমান্তে যান, 2 কোরিয়ার সীমান্তে যদি যান, সেখানে ল্যান্ড মাইন পুঁতে রাখছে সীমান্তে। এরা তো কাঁটাতারের বেড়া, ওখানে ল্যান্ড মাইন, মানে কি বুঝছেন? কিন্তু এরকম- কিলিংটা এই পর্যায়ে না। না, কোরিয়া, এই- 2 কোরিয়ার মধ্যেও কিন্তু কিলিং এর যে সংখ্যা যদি আপনি বিচার না, করেন, এইটা এটা আসলে ইউনিক হয়ে যাচ্ছে ওয়ার্ল্ডের সেটাই মধ্যে। বলছি যে ওই গাজার ইস্যু বাদ সেটাই দিলে এটা বলছি ইউনিক যে হয়ে যাচ্ছে। সীমান্তের এই সমস্যাগুলো পৃথিবীর সব দেশেই আছে, কিন্তু কোন দেশ কিভাবে অ্যাড্রেস করছে? নেপাল ভারতের পেটের মধ্যে রয়েছে, ল্যান্ডলক। নেপাল কি তার একটা সোলজার না কি যে সীমান্তে একটা গুলি হয়েছে তার কি প্রতিবাদ জানালো না? তখন আওয়ামী লীগ গভর্নমেন্ট, আমরা সবাই বলেছিলাম। আপনার মেক্সিকো এবং আমেরিকার সীমান্তে এরকম হলে মেক্সিকো কিন্তু প্রতিবাদ জানায়, এবং সবসময় সীমান্ত এখানে দেওয়াল দেওয়া আছে, মেক্সিকো সীমান্তে দেওয়াল দেওয়া আছে। সেজন্য বলছি যে আমাদের যে বর্তমান সরকার, তিনি এই যে বাংলাদেশ ফার্স্ট, যে বাংলাদেশ স্বার্থ আগে, এইটা আমরা স্টিক যদি থাকি, তাহলে স্টিক থাকতে হবে। তার সমস্যার সমাধান যে হবে এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? কারণ কি জন্ম থেকে জ্বলছি বলছি, এই সমস্যা মানে নিয়েই চলতে হবে আপনাকে, ইকোনমিক্যালি, লিটারেলি এবং নলেজের দিক থেকে আপনাকে সোসাইটি গড়ে তুললে একদিন এই হয়তো আমরা আরো আরামে থাকতে পারবো। মিস্টার ফুয়াদ, আপনার কাছ থেকে একই বিষয়ে কিন্তু আমি আরো 2-1টা বিষয় বলতে চাই। যে রিসেন্টলি আমরা দেখেছি দিল্লিতে বিজেপি, বিএসএফ ডিজি লেভেলের বৈঠক হয়েছে, এবং এই বৈঠকের যে আউটকাম, এই আউটকাম নিয়ে একটা বিতর্ক হয়েছে, যেটা আমার দেশে একদিন লিড স্টোরি হয়েছে, যে ওইখান থেকে যে স্টেটমেন্ট ইস্যু হয়েছে, জয়েন্ট স্টেটমেন্ট একই রকম থাকার কথা, কিন্তু বাংলাদেশ থেকে স্টেটমেন্টটা ডিফারেন্ট হয়েছে, একই সময়েও হয়নি, এটা নিয়ম ছিল একই সময়। তার চেয়ে বড় কথা যে ওইখানে তারা যে ল্যাঙ্গুয়েজ, কিংবা বিজিবি কিন্তু এই সীমান্ত হত্যা নিয়েও সুনির্দিষ্টভাবে, বিএসএফ এর তরফ থেকে এই সীমান্ত হত্যা নিয়েও কিন্তু এটা স্বীকারই ওইভাবে করা হয়নি, যে তারা এটাকে অনেক আন্ডারমাইন করতে চেয়েছে। বাংলাদেশের যে আমরা দেখব বলে একটা কথাও যে বলে, এই লেভেলেও কিছু হয়নি। তার অর্থ হলো এই যে একটা সিগন্যাল, কিংবা এর আগে আমরা দেখলাম 2 দিন আগের যে ঘটনা, আমাদের উপদেষ্টাকে ফিরিয়ে দেওয়া হলো বিমানবন্দর থেকে, কিংবা উনি ফিরে আসলেন অপমানিত হয়ে, বলা যায় বাংলাদেশকে অপমান করা হয়েছে। এটা কি বাংলাদেশের এই মুহূর্তের যে অবস্থান, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতীয় পররাষ্ট্র সচিব এসে নরেন্দ্র মোদীর দাওয়াত দিয়ে গেছিলেন ভারত সফর করার জন্য, মিস্ত্রি যখন আসছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী এখন যাচ্ছেন মালয়েশিয়া, তারপরে এখান থেকে যাবেন সরাসরি চীনে, ইন্ডিয়া যাচ্ছেন না। তো এইগুলার কোনো সম্পর্ক আপনি পান কিনা? না, নিঃসন্দেহে আছে। এবং একটা বিষয় হচ্ছে যে ভারত রাষ্ট্রের সাথে কিন্তু আমাদের রাষ্ট্রিক সম্পর্ক কখনোই ছিল না। ভারতের সাথে যেটা সম্পর্কটা ছিল সেটা হচ্ছে শেখ পরিবারের সাথে ছিল, শেখ হাসিনার সাথে ছিল, শেখ মুজিবের সাথে, এবং সর্বোচ্চ ছিল হচ্ছে আওয়ামী লীগের সাথে, এবং তাও ছিল হচ্ছে কংগ্রেসের সাথে আংশিক, বাকিটা হচ্ছে গান্ধী পরিবারের সাথে। তাহলে যেটা হচ্ছে যে একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের যে রাষ্ট্রিক সম্পর্ক, জনগণের সাথে সম্পর্ক, সেটা কোনোদিনই ছিল না। এখন বলতে পারবে হয়তো বিএনপি জামাত ভারত বিরোধী দল, বিএনপি সরকার ক্ষমতা থাকার কারণে এটা হয় নাই। ভারতের দল যখন ক্ষমতায় থাকে, ভারতীয় একাদশী তো আমাদের দেশ সবচেয়ে লম্বা সময় শাসন করেছে, আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে। ভারতীয় একাদশ ক্ষমতায় যখন ছিল, তখন তো কংগ্রেস ক্ষমতায় ছিল। তখন কি সীমান্ত হত্যা বন্ধ হয়েছিল? পশ্চিম বন্ধ হয়েছিল? আমরা ন্যায্য পানির হিস্সা পেয়েছি? বাণিজ্যে আমরা ফেয়ার ডিল পেয়েছি? পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স কি কম ছিল? কিছুই তো বন্ধ হয়নি। তাহলে আপনি এখন না হয় আমাদের অনেক বাংলাদেশে প্রচুর মৌলবাদী তৈরি হয়েছে, জঙ্গি তৈরি হয়েছে, বিএনপি জামাত তৈরি হয়েছে, তো তখন হয় নাই কেন? প্রশ্ন হচ্ছে যে ভারত
কখনোই বাংলাদেশকে রাষ্ট্র আকারে দেখে না। সে মনে করে এটা হচ্ছে আমার ব্যাক এন্ডের একটা ছোট্ট জায়গা ভারতের পেটের ভিতরে। ভারতের 1/3 যে বাংলাদেশের পেটের ভিতরে, এইটা সে চিনতে শিখতেছে না, এইটা সে বুঝতে শিখতেছে না। এবং এইটাকে শুধুমাত্র চেনানোর চেষ্টা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে ডিগনিফাইড ফরেন পলিসি পিরিয়ড ছিল সেই সময়টাতে। এবং আপনি একটা ছবি দেখবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ভারতে গেছে, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার দুজনে আসছে তাকে রিসিভ করার জন্য। অনলি ইভেন্ট। সাধারণত হেড অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড স্টেট দুইজন সাধারণত কোনো ইভেন্টে কাউকে রিসিভ করতে যান না। এই লেভেলে তাকে রেসপেক্ট দিয়েছে। কেন করেছে? কারণ তিনি চোখে চোখ তুলে কথা বলতে পেরেছিলেন। তিনি জানতেন যে দেশকে কিভাবে প্রোটেক্ট করতে হয়। অপারেশনের নামে যে ট্রেনিং গুলো করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আয়রন শিল্ড নামে ম্যাসিভ ট্রেনিং মোবিলাইজ করেছিলেন সেই সময়টাতে, যেটা দিয়ে আমাদের প্রতিরক্ষা আমরা করবার জন্য যে আমরা যোগ্য, আমরা যে কেপাবল, সেটা বুঝিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ওভার দ্য টাইম আওয়ামী লীগ আর জাতীয় পার্টি, এই ভারতীয় একাদশ মিলে যেটা করেছে, বাংলাদেশের আর্ম ফোর্সেসকে একটা ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করিয়েছে। আমাদের সেনাবাহিনী, আমাদের আর্ম ফোর্সেস এখন গলফ ক্লাব চালায়, রেস্টুরেন্টের ব্যবসা করে, ফার্নিচার বানায়, মিষ্টি বানায়, গরু লালন পালন করে, ছাগল বানায়, কিন্তু অস্ত্র বানায় না। আধুনিক প্রযুক্তির সাথে, যুদ্ধাস্ত্রের সাথে তার কোনো সম্পর্ক নাই। তাহলে এই যে পরিকল্পিতভাবে আমার একটা বিজয়ী ফাইটিং ফোর্স, ভারত পাকিস্তান কিন্তু যুদ্ধ করে স্বাধীন হয় নাই, বাংলাদেশ কিন্তু যুদ্ধ করে স্বাধীন হয়েছে। কাদের নেতৃত্বে? এই আর্ম ফোর্সেসের যারা লিডারশিপে ছিলেন সেই সময়, জুনিয়র অফিসাররা পালায়ে ঝুঁকি নিয়ে বিমান নিয়ে চলে আসছেন, যাদের নেতৃত্বে যুদ্ধ হয়েছে, ইপিআর অফিসারদের নেতৃত্বে। সেই রকম একটা ফাইটিং ফোর্সের উত্তর প্রজন্ম আজকে ব্যবসা করে। তার সবচেয়ে বড় সাইনবোর্ড হচ্ছে বিজনেস, মার্সেনারি ফোর্স। তার ব্যাংক আছে, তার গাড়ির ব্যবসা আছে, তার পেট্রোল পাম্প আছে, তার সব আছে। তার যেটা নাই সেটা হচ্ছে তার যুদ্ধ করার ক্যাপাসিটি সে হারায় ফেলছে। তাহলে আজকে এই সরকারকে যদি আমাদের সীমান্ত পাহারা দিতে হয়, ভারতের যে অখণ্ড ভারতের যে বিজেপির ফ্যাসিবাদী আইডিওলজি, এই জায়গা থেকে বুঝতে হবে যে এই আইডিওলজিটা সে প্রতিবেশী কোনো রাষ্ট্রের সভরেন্টিকে স্বীকার করে না। এবং আপনি দেখবেন ইন্ডিয়ান জেনারেলের বক্তব্য আসছে, বিজেপির অখণ্ড ভারতের আইডিয়া কিভাবে রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিকীকরণ করা হচ্ছে। ইন্ডিয়ান আর্ম ফোর্সেস এটাকেই পলিসি আকারে ধরে তার রেজিমেন্ট সাজাচ্ছে, তার ব্রিগেড কমান্ড রেডি করতেছে, তার যুদ্ধের প্রিপারেশন নিতেছে, দখলের প্রিপারেশন নিচ্ছে। সেখানে আমরা কি করছি? আমাদের প্রস্তুতি কোথায়? আমাদের সশস্ত্র বাহিনীর 2030-এর গোলে আমরা দেখেছি হাসিনার সময় যত পচা জিনিস, 2 নম্বর জিনিস, ভারত থেকে $500 মিলিয়ন ধারকর্য ঋণ নিয়ে আবার ভারতের থার্ড গ্রেডের অস্ত্র যেগুলো সে রাশিয়া থেকে কিনছিল, ডাম্পিং করছে, সেগুলো আবার আমাদের কাছে বেচে দিয়েছে। এই জন্য দেখবেন এই বোধটা কিন্তু কেয়ারটেকারের সময় থেকে আসছে। এটা শেষ করি, এনডিসিতে গত মাসখানেক আগে আপনারাও রিপোর্ট করেছেন, আমাদের সেনাপ্রধান কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব, যে আমাদের যে এয়ার ফ্যাসিলিটি দরকার, আমাদের যেই লেভেলের মাল্টিটাস্ক আমাদের জঙ্গি বিমান দরকার, সেই জঙ্গি বিমান আমাদের কাছে নাই। এখন কিন্তু আপনার আগের মতো শুধু একটা বিমান খালি যুদ্ধ করে না, তার ভিতর রাডার সিস্টেম থাকে, সে গোয়েন্দাগিরি করে, সে মাল পাঠায়, সে এক্সারসাইজ করতে পারে, সে যুদ্ধ করতে পারে, অনেক ধরনের ফ্যাসিলিটি আছে। এবং এইটা আমাদেরকে আপগ্রেড করতে হবে। এই ব্যাপারে সে এনডিসিতে একটা বক্তব্য দিয়েছেন, কারেক্টলি দিয়েছেন। এবং সেইটাকে দেখবেন রয়ের যত দালাল আছে ওখানে এবং এখানে ভারতের নিউজ প্রিন্টগুলোতে কিভাবে এটাকে নিয়ে আপনার চক্রান্ত শুরু হয়েছে। টিটিপি পাওয়া গেছে, আমার দেশ রিপোর্ট করেছে। ওইটার পরে জেনারেল ওয়াকার সাহেবের বক্তব্যের পরে পাওয়া গেল আমাদের আর্ম ফোর্সেসের ভিতরে তেহরিকে তালিবান পাকিস্তানের লোক পাওয়া গেছে। এই ধরনের টোটাল বোগাস রিপোর্ট করে সারা ভারতবর্ষ করে ফেলছে, ভরে ফেলছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাদের এই ফোর্সেস, যেটা আরবি চিফ এখন বুঝতে পারছেন, আমাদের আর্ম ফোর্সেস বিমান বাহিনীর প্রধান দেখলাম বিভিন্ন দেশ সফর করছেন, টার্কি, চায়না এবং পাকিস্তানের সাথে আমাদের যে ডিফেন্স আপগ্রেডেশনের চুক্তিগুলো হওয়া দরকার। টার্কি দেখেছেন ফরেন মিনিস্টার এসে বলেছে যে এখানে সমরাস্ত্র কারখানা করতে হবে। আমাদের আলোচনা সাপেক্ষে আর্ম ফোর্সেসের সকল ব্যবসা বাণিজ্য গ্র্যাজুয়ালি ফেজ আউট করতে হবে। কর্পোরেটদের কাছে এগুলো সেল আউট করে দেন। আপনার যে টাকা দরকার, আপনার সিপাহী সোলজারদেরকে ডিগনিফাইড লিভিং এর জন্য যা যা দরকার আমরা ট্যাক্স পেয়ারদের টাকা থেকে দেব। বাংলাদেশের মানুষ রক্ত বেঁচে দেবে আপনাদেরকে, কিন্তু আপনারা দয়া করে ব্যবসা করিয়েন না। আপনার কাজ যুদ্ধ করা, আপনি যুদ্ধের প্রস্তুতি নেন, যা যা দরকার, যে প্রভাবে দরকার। যে কাজগুলো ইতিমধ্যে আমরা দেখলাম কেয়ারটেকারের সময় থেকে শুরু হয়েছে, আধুনিক অস্ত্র কেনা, আধুনিক বিমান কেনা।